অবশ্যই সাজানো নাটক। আমাকে কোনো কারণ ছাড়াই পুলিশ হয়রানি করছে। চট্টগ্রাম নগরীর বাইজিদ থানাধীন পশ্চিম শহীদনগর এলাকার বাসিন্দা সোহেল ছিলেন প্রবাসে। করোনাকালীন সময় দেশে এসে আর যাওয়া হলো না প্রবাসে। তারপর থেকেই দেশে ব্যবসা বাণিজ্য করে আসছেন তিনি। কিন্তু হঠাৎ করেই সোহেলের জীবনে নেমে আসা অন্ধকার। গত 2024 সালের এপ্রিলের 18 তারিখ বাইজিদ থানা এলাকার অক্সিজেন কোয়াইশ রোড এলাকা সন্ত্রাস, চাঁদাবাজ, বিভিন্ন মামলার আসামি যুবলীগ নেতা সুজনকে অতর্কিতভাবে হামলা চালায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। হামলায় গুরুতর আহত হন সুজন। ঘটনার পরে সুজনের স্ত্রী বাদী হয়ে সোহেলকে প্রধান আসামি করে মামলা করেন। কিন্তু সেই সময় ঘটনাস্থলে ছিলেন না তিনি, ছিলেন একটি পারিবারিক অনুষ্ঠানের কমিউনিটি সেন্টারে, যা সিসিটিভি ফুটেজে প্রমাণিত বলে জানান ভুক্তভোগী সোহেল। আসলে সুজনের সাথে আগে কোনো একটা অজানা কারণে একটা বিরোধ ছিল। এটা পারিবারিকভাবে পরে এটা হওয়ার কথা ছিল, হয়নি। তো বিষয়টা যখন ঝামেলাটা জড়ায়, তার সাথে আমার একটা দ্বন্দ্বে জড়া যাওয়ার পর তো ওটা মোটামুটি বেশ কিছুদিন ধরে চুপচাপ ছিল। প্রায় 1 বছর পর সুজনকে কোনো কী কারণে জানি না, সাজ্জাদ নামের একটা ছেলে ওকে এসে কুপাই দিছে। তো কুপাই দেওয়ার পর আমি ছিলাম তখন আমার ওই যে মদনঘাট একটা ক্লাবে, ক্লাবটার নাম হচ্ছে একে কনভেনশন হল, ওখানে ছিলাম। তো আমি তো ওখানে থেকে হঠাৎ করে আমার ভাই আমার ফোন দিছে, তুই হরে। তা আমি বলতেছি আমি তো একটা বিয়েতে আসছি না, এখানে তো বলে কার সাথে বলে কি ঝামেলা হয়েছে। তো আমি তো বলতে পারি না। তো এবার পরে শুনলাম যে সুজনকে সাজ্জাদে কুপা দিছে। এটা বাসায় আসার পর জানলাম। জানার পর এবার 2 দিন পর দেখি ওই মামলাতে আমি 1 নম্বর আসামি। আমি পুরো এটা দেখে কী রে শালা, আমি তো এই সাজ্জাদ এগুলোকে চিনিও না। ওদেরকে আমার জীবন আমি কখনো সাজ্জাদকে এরকম 2005 হাত দূরও দেখিনি। আমার লাইফে কোনোদিন আমি সরাসরি দেখি নাই। যা দেখছি ফেসবুকে নিউজ হচ্ছে বিভিন্ন রকম, ওখানেই এই হলো ঘটনা। আমাকে 1 নম্বর আসে ওই যে মারছে সাজ্জাদ, তাকে মারলো, পাইলো, অমুক সমুক লিখলো, মামলার বিবরণী লিখছে। তারপর বললো আমি ফোন করে ওকে ডাকাইছি। তো আমি যদি ওকে ফোন করে ডাকাই থাকি, ওর সাথে আমার ওই ঘটনার দীর্ঘ 1 মাসের মধ্যে 1 সেকেন্ড ফোনে কথা হয়েছে। বাংলাদেশ পুলিশের সকল ইউনিটকে আমি চ্যালেঞ্জ করব, যদি এই ছোটো সাজ্জাদের সাথে জীবনে কোনোদিন আমার 1 মিনিট কথা হয়েছে, বা আমাকে ছোটো সাজ্জাদের মানে 10 হাত দূরে কোনোদিন দেখছে, বা কোনোদিন এই ঘটনার সাথে 1% সম্পৃক্ততা যদি আমাকে প্রমাণ করতে পারে, আপনারা বাংলাদেশ আইন অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় আমাকে সবকিছু আপনারা দিবেন, আমি মাথা পেতে নিব। এদিকে সোহেল আরও অভিযোগ করে জানান, সম্প্রতি চট্টগ্রামে খুন হয় সরোয়ার বাবলা। তার হত্যার ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোর্স সালাউদ্দিন মিলে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠান। কিন্তু ঘটনার সময় আমি ছিলাম পরিবারের সাথে, যা সিসিটিভি ফুটেজে প্রমাণিত। একটি মহল আমাকে প্রশাসনের মাধ্যমে বিভিন্নভাবে হয়রানি করছে। আমি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমি কিছুদিন আগে 5 নভেম্বর আমি আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াইতে যাই। আমার বাসা থেকে ফোন করে বলে, ওই তোমার অমুকরা সাদাবের আমুতারা ওদের বাড়িতে গেছে, ওদেরকে নিয়ে আসো। মাগরিবের ঠিক একটু আগে। তো আমি ওখানে যাইতেছি, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ওখানে গিয়ে তাদেরকে নিয়ে কয়টা বাজে আমি ওদের ঘরে ঢুকছি, তারপর আমার ফ্যামিলির মানুষজনকে নিয়ে কারে উঠতেছি। কোন সময়টা সব সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও একদিন হঠাৎ করে দেখি ঘটনার 2 দিন পর, সরাবাবলা মার্ডার হওয়ার 2 দিন পর আমার বাসায় অনেকগুলো পুলিশ, 10-15 জন। ওখানের মধ্যে কাইসার আহমেদ নামের সাব ইন্সপেক্টর আমাকে অনেকক্ষণ ধরে দরজা নক করে, আমি কে? আমরা পুলিশের লোক। কেন আসছেন? তোমার সাথে একটু কথা আছে। আমি এত রাতে কেন? এত রাতে আমার সাথে কিছু কালকে সকালে আসেন। তো যাক, তারপর অনেক করতেছে। তাই হচ্ছে আমি তো এখন দরজা খুলবো না, আমার ভাই আসুক আগে। তারপর আমার ভাইকে আমি ফোন দিলাম। ভাই আসার পর ভাই ফোন করার সাথে সাথে চলে আসছে। ভাইয়া বলছে মাত্র আমি দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেওয়ার পর দেখি যে তারা ডিসি স্যার তোমার মোবাইলগুলো চেক করবে। আপনারা চেক করেন এখানে। তো ওরা আমার মোবাইল দুটোটা নিল, চেক করতেছে কিছু হয় না। তারপরে বলতেছে আমাকে প্যান্ট পরো। প্যান্ট পরলাম, আমাকে নিয়ে গিয়ে মানে ওই ঘটনার সময় কইছিলি। তো আমি বললাম যে আমি পরিবার নিয়ে অমুক জায়গায় ছিলাম। সিসিটিভি দেখানোর পরও তো হঠাৎ করে আমার ভাই গিয়ে বলে, তোকে তো মামলা দিয়েছে। কী মামলা? সরোয়ার বাবলা হত্যা মামলার মধ্যে তোকে আসামি করা হয়েছে। স্যার যখন কিছু লাগে না, এটা কোর্টে প্রমাণ হবে। আমরা পুলিশ যখন যাকে ইচ্ছে তাকে মামলা দিতে পারি। কে বলে? আমার কাইসার আহমেদ বলে। তারপর সালাউদ্দিনে বলে, একটা সোর্স সালাউদ্দিন আছে, সোর্স সালাউদ্দিনকে দিয়ে আবার আমাকে এক জায়গায় করাই, মানে একটা বিষয় নিয়ে কথা বলছে ডিসি স্যারের, ওসি স্যারের, কাইসার স্যারে ম্যানেজ করবে। সোর্স সালাউদ্দিন নামের একজন আর কি। পর আমি জামিনে আসছি, কিন্তু তারা আমার মোবাইলও চেক করেনি, ডিসি স্যারও আমাকে জিজ্ঞাসাবাদ করেনি, ওসি আমাকে জিজ্ঞাসাবাদ করেনি। আমাকে অবশ্যই সাজানো নাটক।
আমাকে কোনো কারণ ছাড়াই পুলিশ হয়রানি করছে। এদিকে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ও ঘটনাস্থলে থাকা দোকানিরা জানান, সুজনের উপরে হামলার সময় আমরা ঘটনাস্থলে সোহেলকে দেখিনি। এখানে তো জীবিত আজকে প্রায় 20 বছর, মা বাবা স্টুর। আমার নাম মোহাম্মদ আমির। আপনার ছুরি মারামারি হয়েছে, সেদিন সোহেল ভাই ছিল না এখানে, জানিও না, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ওরা ওদিকে গেছে, আমরা দেখছি যে ওখানে ছুরি মারছে, আমরা দৌড়ে গেছি, ও দৌড়ে এখানে চলে আসছে, এর দূরত্ব আমরা জানি। এর ভিতরে সোহেল ভাই কিন্তু জড়িত আমি দেখি নাই, আর আমি কখনো শুনিও নাই এরকম। মারামারি পরে যে ছেলেটা মারছে ও তো দিকে রিক্সা নিয়ে চলে গেছিল। তারপরে যে মার খাইছে সুজন, আমাদের পরিচিত এখানে এলাকার, তো ও দেখতেছি এখানে মানে মার খেয়ে পড়ে আছে, পুরো রক্তাক্ত অবস্থা। পরে আমরা গাড়িতে করে তুলে দিলাম, অতটুকু দেখছি। পরে শুনতেছি এরকম মামলা হয়েছে ওইটা, পরে ওই সোহেল নামে যার বলতেছে, এখন আমি তাকে দেখি নাই, যেটা সত্যি কথা। এখানে আপনারা দরকার হলে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখতে পারেন। আমি যতটুকু দেখছি ওখানে সোহেল ছিল না, বাইরে 2 জন ছিল, আর এদিকে সুজনের মারছে আর কি, অতটুকুই। এই সময় বাইজিদ থানাধীন পশ্চিম শহীদনগর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সোহেল দীর্ঘদিন প্রবাসে ছিল, তাকে আমরা ভালো ছেলে হিসেবে জানি। একটি মহল ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে। ও প্রবাসী মানুষ, আমরা ছোটোবেলা থেকেই আমরা ওদের ফ্যামিলির সাথে ইনভলভ আছি বা জানি। তো দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিল, করোনার পরে দেশে আসছে। এরপরে তো আমার চোখে দেখার মধ্যে তো আমি তার খারাপ কিছু কখনো দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ কালাম পরে, সবার সাথে মিলেমিশে থাকে। কিছুদিন আগে শুনলাম কয়েকটা মামলাতে তাকে জড়ানো হয়েছে। এটা সবগুলো মানে উদ্দেশ্য প্রণীত ভাবে জড়ানো হয়েছে। ঘটনাগুলো যখন ঘটছে তখন আমরা দেখছি, আমাদের সাথেই ছিলেন বা আমাদের এলাকাতেই ছিলেন, হঠাৎ করে শুনতেছি এরকম একটা ঘটনা। তো আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে, আমি আমার মতামত যদি দেই, তাহলে বলবো যে পুরোটা তাকে উদ্দেশ্য করে জড়ানো হয়েছে। এখানে তার ইনভলভ আছে বলে মনে হয় না, বা ওই ক্যাটাগরির ছেলে সে না। যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে একে কখনো মারামারি করতে পারে, আমার মনে হয় না এটা কোনো সত্যতামূলকভাবে কেউ একে জড়াইছে, এটা হতে পারে। আসলে এটা জের ধরে মানে মানুষে ওনাদের এই মিথ্যা মামলা হামলাগুলো দিচ্ছে। না জড়িত নেই, আমরা ছোট থেকে দেখতেছি, মানে এগুলোর সাথে মানে জড়িত নেই। মামলার তদন্তকারী কর্মকর্তার গাফিলতির কারণে ঘটনাস্থলে না থেকে শাস্তি ভোগ করা কোনোভাবেই কাম্য নয় বলে জানান মানবাধিকার বিশ্লেষক ও বিজ্ঞ আইনজীবী জিয়াউল হাবিব আহসান। আমরা দেখলাম এই মামলায় যে একজন প্রবাসীকে আসামি করা হয়েছে ইন্টেনশনালি, এবং তাকে চার্জশিটভুক্ত করা হয়েছে। এই লোকটা ঘটনাস্থলে ছিল না। এটার বিভিন্ন প্রমাণ, ভিডিও ফুটেজ, ডিজিটাল এভিডেন্স আছে তার। এগুলো দেখার পরও তাকে চার্জশিটভুক্ত করা, এটা তো ন্যায় বিচারের পরিপন্থী। এটা একজন নাগরিক কিভাবে হয়রানি করার কোনো মাইনে হয় না। তদন্ত কর্মকর্তা যদি সঠিকভাবে তদন্ত করতেন, তাহলে উনি যে ঘটনাস্থলে সেদিন ছিলেন না, এটা তো লোকেশন ট্র্যাকিং দিলেও পাওয়া যায়। এখন তো সায়েন্টিফিক এভিডেন্স, অনেক ধরনের সুযোগ আছে এগুলো তদন্ত করে বের করার। উনি সেটা সিরিয়াসলি না দেখে বরঞ্চ উনি একটা বায়াস রিপোর্ট দিয়েছেন। এই রিপোর্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অধিকার এই আসামি রয়েছে, যিনি অভিযুক্ত ওনার রয়েছে, এবং উনি চাইলে এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপে মিথ্যা মামলা হয়রানি থেকে মুক্তি মিলবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীর। আমরা 1% সত্যতা সম্পৃক্ততা মানে ডেস্ক রিপোর্ট 24।